শুনছেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের গল্প অন্য ভুবনের আজ শেষ পর্ব। অমিতা অবাক হয়ে বলল, আরে মামা তুমি? মিসির আলি বললেন, চিনতে পারছিস রে বেটি? কি আশ্চর্য মামা, তোমাকে চিনব না? তোমাকে নিয়ে কত গল্প করি মানুষের সাথে। তিনি হাসলেন। অমিতা বলল, বিনা কারণে তুমি আমার কাছে আসনি। তুমি সেই মানুষই না। কি জন্য এসেছো বলো? এখনই বলবো? না এখন না, আমি স্কুলে যাচ্ছি। আজ আর ক্লাস নেব না, ছুটি নিয়ে চলে আসব। তুমি ততক্ষণে গোসল টোসল করে বিশ্রাম নাও, আমার ঘর সংসার দেখো। ঘন ঘন চা খাওয়ার অভ্যাস এখনো আছে? হুম, আছে। কাজের ছেলেটাকে বলে বলে যাচ্ছি, সে প্রতি 15 মিনিট পর পর চা দেবে। তোর ছেলে পুলে কই? অমিতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমার ছেলে পুলে নেই মামা, হবেও না কোনোদিন। তুমি তো খোঁজ খবর রাখো না, কাজই কিছু জানো না। যদি জানতে তাহলে আর। সে কথা শেষ করলো না। মিসির আলি লক্ষ্য করলেন মেয়েটির গলা ভারী হয়ে এসেছে। কত রকম দুঃখ কষ্ট মানুষের থাকে। তার মন খারাপ হয়ে গেল। তোর বর কোথায়? ও ট্যুরে গেছে 14 গ্রামে। সন্ধ্যাবেলায় ফিরবে। তুমি কি থাকবে সন্ধ্যা পর্যন্ত? না, আমার একটা জরুরি কাজ আছে। তা তো থাকবে, তোমাকে যে আমি কত ভালোবাসি মামা, অথচ তুমি। অমিতার গলা আবার ভারী হয়ে গেল। এই মেয়েটার মনটা অসম্ভব নরম। মিসির আলি গোসল সেরে ঘুরে ঘুরে অমিতার ঘর সংসার দেখলেন। বিরাট দোতলা বাড়ি, প্রতিটি ঘর চমৎকার করে সাজানো। লাইব্রেরি ঘরটি দেখে তার মনে ভরে গেল। বই বই আর বই, তাকিয়ে থাকতে ভালো লাগে। কাজের ছেলেটির নাম চেরাগ মিয়া। সে সত্যি সত্যি 15 মিনিট পর পর চা নিয়ে আসে। 2 কাপ চা খেয়ে মিসির আলি ধমক দিলেন, আর লাগবে না, দরকার হলে আমি চাইবো। লাভ হলো না। 15 মিনিট পর আবার সে 1 কাপ চা নিয়ে এলো। দুপুরে খেতে বসে অমিতার সঙ্গে তিনি গাছের সঙ্গে কথা বলার প্রসঙ্গটা তুললেন। অমিতা অবাক হয়ে বলল, এইটি জানবার জন্য তুমি এসেছো আমার কাছে? হুম। তুমি কি পাগল হয়ে গেলে নাকি মামা? পাগলটাই শুধু এসব তুচ্ছ ব্যাপার নিয়ে ছোটাছুটি করে। পাগল হয়ে আর যাই হয়ে, যা জানতে চাচ্ছি সেটা বল। তুই যে ছোটবেলায় গাছের সঙ্গে কথা বলতি, সেটা মনে আছে? হ্যাঁ আছে। আচ্ছা, গাছ কি তোর সঙ্গে কথা বলতো? অমিতা হাসি মুখে বলল, গাছ আমার সঙ্গে কথা বলবে কি? গাছ আবার কথা বলা শিখলো কবে? তার মানে গাছের কোনো কথা তুই শুনতে পেতি না? কিভাবে শুনবো মামা? তুমি শুনতে পাও? এইসব ছোটবেলার খেয়াল, এটা নিয়ে তুমি মাথা ঘামাচ্ছ কেন? এমনি। হুম। এমনি এমনি মাথা ঘামাবার মানুষ তুমি না। নিশ্চয়ই কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাচ্ছ না। ও কি মামা, তোমার কি খাওয়া হয়ে গেল? হ্যাঁ। অসম্ভব, 11 পদ রান্না করেছি, তুমি খেয়েছো মাত্র 5 পদ। এখনো 6টা পদ বাকি আছে। মরে যাবো অমিতা। মরে যাও আর যাই করো, খেতে হবে। জোর করে আমি মুখে তুলে খাইয়ে দিব। আমাকে তুমি চেনো না মামা। মিসির আলি হাসলেন। অমিতা গম্ভীর মুখে বসে আছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সত্যি সত্যি জোর করে মুখে তুলে দিবে। মিসির আলি মৃদু স্বরে বললেন, গাছ তাহলে তোর সঙ্গে কথা বলতো না? অমিতা বিরক্ত স্বরে বলল, না। গাছ আমার সঙ্গে কেন কথা বলবে বলো তো? আমি কি গাছ? ভালো করে তাকিয়ে দেখো তো আমার দিকে। আমাকে কি গাছ বলে মনে হয়? মিসির আলি কিছু বললেন না, তাকিয়ে রইলেন মেয়েটির দিকে। তার এই ভাগ্নিটি ভারী সুন্দর, দেবীর মতো মুখ, ঘন কালো তরল চোখ, মুখের ভাবটি বড় স্নিগ্ধ। অমিতা বলল, মামা তুমি মানুষের দুঃখ কষ্ট দূর করবার জন্য ছোটাছুটি করো, অথচ তোমার আশেপাশে যারা আছে তাদের কথা কিছুই ভাবো না। ভাবি না, কে বলল? না ভাবো না, ভাবলে 6 বছরে একবার হলো আসতে আমার কাছে। মিসির আলি দেখলেন অমিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মেয়েগুলো এত নরম স্বভাবের হয় কেন? এই নিয়ে অন্যমনস্কভাবে তিনি খানিকক্ষণ ভাবলেন। একটা মেয়ের ডিএনএ এবং একটা পুরুষের ডিএনএ এর মধ্যে তফাৎ কি? তার জানতে ইচ্ছে হলো। পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা। জীবন এত ছোট, অথচ কত কি জানার।
তিনি আজ সারাদিন ছাদে বসে আছে। সে ছাদে গিয়েছে সূর্য ওঠার আগে। এখন প্রায় সন্ধ্যা। কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যাবে। দীর্ঘ সময়ের মধ্যে একবারও সে নিজের জায়গা থেকে নড়েনি। তার ছোট্ট শরীরটি পাথরের মূর্তির মতো স্থির হয়ে আছে। মাঝে মাঝে বাতাসে তার চুল উড়ছে। এ থেকেই মনে হচ্ছে এটি পাথরের মূর্তি নয়, জীবন্ত একজন মানুষ। সকালে কাজের মেয়ে নাস্তা নিয়ে ছাদে এসে ক্ষীণ গলায় বলেছিল, আপা, নাস্তা আনছি। তিন্নি কোনো জবাব দেয়নি। কাজের মেয়েটি আধ ঘন্টার মতো অপেক্ষা করলো। এর মধ্যে কয়েকবার নাস্তা খাবার কথা বলল। তিন্নির কোনো ভাবান্তর হলো না। দুপুরবেলা বরকত সাহেব নিজেই এলেন। শান্ত গলায় বললেন, খেতে এসো মা। তিন্নি নিশ্চুপ। বরকত সাহেব তার হাত ধরলেন। হাত গরম হয়ে আছে, বেশ গরম, যেন মেয়েটির 103 বা 4 জ্বর উঠেছে। তিনি গাঢ় স্বরে বললেন, তোমার কি শরীরটা খারাপ মা? তিনি নাসূচক মাথা নাড়ল। এসব ভাত দেওয়া হয়েছে, দুজনে মিলে খাই। সে আবার নাসূচক মাথা নাড়ল। বরকত সাহেব মেয়েকে নিজের দিকে টানতেই হঠাৎ তীব্র যন্ত্রণা অনুভব করলেন, যেন 1000 ভোল্টের ইলেকট্রিসিটি চলে গেল কপালের মাঝখান দিয়ে। তিনি মেয়ের হাত ছেড়ে দিয়ে অনেকক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। তিনি তখন খুব সহজ গলায় বলল, বাবা, তুমি চলে যাও। চলে যাব? হুম। তুমি আসবে না? না। কিছু খাবে না? খিদে নেই। এক গ্লাস দুধ খাও, দুধ পাঠিয়ে দিই? না। বরকত সাহেব নিচে গেলেন। একে গভীর পরীক্ষায় তিনি পড়লেন। মেয়ের এই বিচিত্র অসুখের সত্যি কি কোনো সমাধান আছে? তার মনে হতে লাগলো সমাধান নেই। এই অসুখ বাড়তেই থাকবে, কমবে না। মিসির আলি নামের মানুষটির কিছুই করার ক্ষমতা নেই। মেয়েটিকে নিয়ে বিদেশে চলে গেলে কেমন হয়? ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তাররা আছেন, তারা দিনকে রাত করতে পারেন। এই সামান্য কাজটা পারবেন না? খুব পারবেন। তিনি নিজে দুপুরে কিছু খেতে পারলেন না। মাথায় ফোঁতা যন্ত্রণা হতে লাগলো। বিকেলের দিকে সেই যন্ত্রণা খুব বাড়ল। তিনি কয়েকবার বমি করলেন। অসম্ভব রাগে তার শরীর কাঁপতে লাগলো। কার উপর রাগ? সম্ভবত নিজের ভাগ্যের উপর। এত খারাপ ভাগ্য মানুষের হয়? তিন্নি সন্ধ্যা মেলাবার পর নিজের ঘরে ঢুকলো। আজ অনেকদিন পর তার আবার ছবি আঁকতে ইচ্ছা হচ্ছে। রং তুলি সাজিয়ে সে উবু হয়ে মেঝেতে বসলো। তার সামনে বড় একটি কাগজ বিছানো। সে খানিকক্ষণ চুপ করে বসে অতি দ্রুত তুলি বোলাতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল কিছু লাইন এলোমেলোভাবে টানা হচ্ছে। এখন আর তা মনে হচ্ছে না। এখন কাগজে লতানো গাছের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। আকাশে দুটো সূর্য, তার আলো তেরছাভাবে গাছগুলির উপর পড়েছে। তিনি মৃদু স্বরে বলল, তোমরা কেমন আছো? ছবির গাছগুলো যেন উত্তরে কিছু বলল। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট। গাছগুলি যেন তার উত্তরেও কিছু বলল, খুব কঠিন কোনো কথা। কারণ তিন্নিকে দেখা গেল দুহাতে মুখ ঢেকে কেঁদে উঠেছে। সে কান্না দীর্ঘস্থায়ী হলো না। সে ছবিটি কুচি কুচি করে দিয়ে শান্ত হয়ে নিচে নেমে গেল। কারণ সে বুঝতে পারছে তার বাবা ঠিক এই মুহূর্তে তাকে নিয়ে ভাবছেন। সেই ভাবনাগুলো ভালো নয়। তার বাবা সমস্যার কাছ থেকে মুক্তি চান, কিন্তু যে পথ তিনি বেছে নিতে চাচ্ছেন তাতে কোনো লাভ হবে না। বাবা! বরকত সাহেব চমকে ফিরলেন। তার ঘর অন্ধকার। তিনি ইজি চেয়ারে মাথা নিচু করে বসে আছেন। তিন্নি তার সামনের খাটে পা ঝুলিয়ে বসল। বরকত সাহেব অস্বস্তির সঙ্গে তার মেয়ের দিকে তাকাতে লাগলেন। কিছু বলবে? বলবো। বলো শুনি। চেয়ারে বসো, বসে বলো। তিনি খুব নরম গলায় বলল, তুমি তুমি আমাকে বাইরে নিয়ে যেতে চাও? হুম। বড় ডাক্তার দেখাবো, পৃথিবীর সেরা ডাক্তার। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে? আমি জানি আমার কোনো অসুখ করেনি। আমি তোমাদের মতো না, আমি অন্যরকম। সেটা আমি জানি না। তুমি জানো না, সবটা জানো না। ঠিক আছে, না জানলে জানি না। এত কিছু জানার আমার দরকার নেই। আমার টাকার অভাব নেই। তোমাকে আমি বড় বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। ইউরোপ, আমেরিকা। আমি এইখানে থাকবো, আমি কোথাও যাব না। বরকত সাহেব কড়া চোখে তাকালেন। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। কপালে ঘাম জমতে লাগলো। তিন্নি বলল, তোমরা কিছুতেই আমাকে এখান থেকে নিতে পারবে না। তোমাদের সেই শক্তি নেই। বরকত সাহেব কিছু বললেন না। তিন্নি
শান্ত সুরে বলল, এই বাড়িটাতে আমি একা থাকতে চাই বাবা। একা থাকতে চাই মানে? আমি একা থাকবো, আর কেউ না। কি বলছো এসব? তিনি জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। বরকত সাহেব কড়া গলায় বললেন, পরিষ্কার করে বলো, তুমি কি বলতে চাও? এই বাড়িটাতে আমি একা থাকবো, আর কেউ থাকবে না। কাজের লোক, দারোয়ান, মালি, এদের সবাইকে বিদায় করে দাও। তুমিও চলে যাও। তুমিও থাকবে না। আমিও চলে যাব? হ্যাঁ। বরকত সাহেব উঠে এসে মেয়ের গালে প্রচণ্ড একটা চড় বসিয়ে দিলেন। তিনি কিছুই বলল না, শান্ত পায়ে উঠে চলে গেল। বরকত সাহেব লক্ষ্য করলেন তিন্নি বাগানে চলে যাচ্ছে। বাগান এখন ঘন অন্ধকার, বর্ষার পানি পেয়ে ঝোপঝাড় বড় হয়ে উঠেছে। সাপ খোপ নিশ্চয়ই আছে। এই মেয়ে এখন এই সাপ খোপের মধ্যে একা একা হাঁটবে? অসহ্য, অসহ্য। কিন্তু করার কিছুই নেই। তার মনে হলো মেয়েটি মরে গেলে তিনি মুক্তি পান। জন্মের পরপর তিন্নির জন্ডিস হয়েছিল, গা হলুদ হয়ে মরমর অবস্থা। মেয়েকে ঢাকা পিজিতে নিয়ে যেতে হয়েছিল। বহু কষ্টে তাকে সারিয়ে তোলা হয়েছে। সেই সময় কিছু একটা হয়ে গেলে আজ এই ভয়াবহ কষ্ট সহ্য করতে হতো না। তিনি কিছুক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে ঘরের ভেতর পায়চারি করলেন। একবার ভাবলেন বাগানে যাবেন, কিন্তু সেই চিন্তা দীর্ঘস্থায়ী হলো না। কি হবে বাগানে গিয়ে? তিনি কি পারবেন এই মেয়েকে ফেরাতে? পারবেন না। সে ক্ষমতাই তার নেই, হয়তো কারোরই নেই। পীর ফকির ধরলে কেমন হয়? তিনি নিজে এইসব বিশ্বাস করেন না। সারা জীবন তিনি ভেবেছেন অস্বাভাবিক কোনো ক্ষমতা মানুষের নেই, থাকতে পারে না। কিন্তু এখন দেখছেন তার ধারণা সত্যি নয়। অস্বাভাবিক ক্ষমতা মানুষের থাকতে পারে, তিন্নিরই আছে। কাজেই পীর ফকিরের কাছে বা সাধু সন্ন্যাসীর কাছে যাওয়া যেতে পারে। স্যার? কে? তিনি দেখলেন চায়ের পেয়ালা হাতে নিজাম দাঁড়িয়ে আছে। তিনি চায়ের পেয়ালা হাতে নিলেন। নিজাম বলল, ওই লোকটা আসছে। কোন লোক? আগে যে ছিলেন? ও, মিসির আলি? জি, আপনার সঙ্গে দেখা করতে চান। বরকত সাহেব বিরক্ত স্বরে বললেন, দেখা করার কোনো দরকার নেই। আমি এখন ঘর থেকে বেরোবো না। ভদ্রলোককে তার ঘর দেখিয়ে দাও। খাবার দাবারের ব্যবস্থা করো। আর তিনি যদি তিন্নির সঙ্গে দেখা করতে চান তাহলে তিন্নিকে খবর দাও তিন্নি বাগানে গিয়েছে। নিজাম চলে গেল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝড় বৃষ্টি হবে বোধহয়। বাতাস ভারী হয়ে আছে। চারিদিকে অসহ্য গুমট। মিসির আলি এসেছেন সন্ধ্যাবেলায়। এখন রাত 11টা। কিছুক্ষণ আগেই রাতের খাবার শেষ করেছেন। প্রায় 4 ঘন্টার মতো হলো তিনি বাড়িতে আছেন। নিজাম এর মধ্যে দুবার জিজ্ঞাসা করেছে সে তিন্নিকে খবর দেবে কিনা। তিনি বলেছেন খবর দেবার দরকার নেই, কারণ তিনি নিশ্চয়ই জানে যে তিনি এসেছেন। আলাদা করে বলার কোনোই প্রয়োজন নেই। তিন্নি আছে কোথায়? বাগানে। এই রাতের বেলায় বাগানে কি করছে? জানি না স্যার, কয়েকদিন ধরে সন্ধ্যার পর বাগানে যায়। অনেক রাত পর্যন্ত থাকে। তাই নাকি? জি স্যার। এত রাত পর্যন্ত বাগানে সে কি করে? বাড়ির পিছনের দিকে একটা বড়ই গাছ আছে। সেই বড়ই গাছের কাছে একটা গর্ত। ওইখানে চুপচাপ দাঁড়ায় থাকে। ও আচ্ছা। মিসির আলির মুখ দেখে মনে হলো তিনি এইসবের তেমন অবাক হননি। বেশ সহজভাবে বললেন, তুমি বারান্দায় আমাকে একটা চেয়ার দাও, বারান্দায় বসে আকাশের শোভা দেখি। আর শোনো, ভালো করে 1 কাপ চা দিও, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে বোধহয়। জি। মিসির আলি বারান্দায় এসে বসবার প্রায় সঙ্গে সঙ্গেই টুপ টুপ করে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করলো। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন কখন তিন্নি বেরিয়ে আসবে। বৃষ্টির বেগ বাড়ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম একটি ঝড় জলের রাতে বাচ্চা একটি মেয়ে একা একা বাগানে। কত রকম অদ্ভুত সমস্যা আমাদের চারিদিকে। মিসির আলি সিগারেট ধরালেন। ইলেকট্রিসিটি চলে গিয়েছে। কেরোসিনের বাহারি ল্যাম্প জ্বালানো হয়েছে। নিজাম একটি ল্যাম্প বাইরে নিয়ে আসতেই হাওয়া লেগে সেটি দপ করে নিভে গেল। ঠিক তখন মিসির আলি দেখলেন তিন্নি বের হয়ে আসছে। ভিজে চুপসে গিয়েছে মেয়েটি। তিন্নি তাকে দেখেছে। সে এগিয়ে এলো মিসির আলির দিকে। আপনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো। তুমি বুঝতে পারোনি? না, এখন দেখলাম। মিসির আলি বেশ অবাক। মেয়েটি বুঝতে পারল না কেন? টেলিপ্যাথিক ক্ষমতা কি নষ্ট হয়ে গেছে? নিজাম হাঁ করে তাকিয়ে আছে। সে কি করবে বুঝতে পারছে না। মিসির আলি বললেন, তিন্নি, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমরা গল্প করি। ঝড় বৃষ্টির রাতে গল্প করতে বেশ ভালো লাগে। আর নিজাম, তুমি আমাদের দুজনের জন্য চা নিয়ে এসো।
তিন্নি, তুমি চায়ের সঙ্গে কিছু খাবে? না। নিজাম ফিসফিস করে বলল, আপা আজ সারাদিন কিছু খায় নাই। মিসির আলি বললেন, তাহলে কিছু খাবারও নিয়ে এসো, হালকা কোনো খাবার। না, আমি কিছুই খাবো না, খিদে নেই। ঠিক আছে, না খেলে এসো গল্প করি। যাও হাত মুখ ধুয়ে এসো, তোমার সমস্ত পা কাদায় মাখামাখি। তিন্নি চলে গেল। নিজাম এক পট চা এনে রাখলো সামনে। মিসির আলি অপেক্ষা করতে লাগলেন, কিন্তু মেয়েটি সে রাতে আর তার কাছে এলো না। খুব ঝড় হলো সারা রাত। শো শো করে হাওয়া বইতে লাগলো। মিসির আলি অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারলেন না। তারপর বারবার মনে হতে লাগলো হয়তো কিছুক্ষণের মধ্যেই মেয়েটি যোগাযোগ করবে তার সঙ্গে। দুজন দু জায়গায় বসে অনেক রাত পর্যন্ত গল্প করবেন, কিন্তু তা হলো না। সূর্য এখনো ওঠেনি। মিসির আলি দ্রুত পা ফেলছেন। ব্রহ্মপুত্র নদী মনে হচ্ছে এখনো ঘুমিয়ে। দিনের কর্মচাঞ্চল্য শুরু হয়নি। কাল রাতের বৃষ্টির জন্য বুঝি চারিদিক ঝিলমিল করছে। মিসির আলি গত রাতটা প্রায় অঘুমেই কাটিয়েছেন, কিন্তু তার জন্য খারাপ লাগছে না। শরীরে কোনো ক্লান্তি নেই। তিনি খুঁজছেন চাওয়ালাকে। পাওনা টাকাটা দিয়ে দেবেন, গল্পগুজব করবেন। তার মনে একটা আশঙ্কা ছিল, হয়তো এই চাওয়ালা বুড়োর আর খোঁজ পাওয়া যাবে না। বাকি জীবন মনের মধ্যে এই ক্ষুদ্র ঘটনা কাটার মতো বিঁধে থাকবে। আশঙ্কা সত্যি হলো না। বুড়োকে পাওয়া গেল। কেতলিতে চায়ের পানি ফুটে উঠেছে। কেতলির নল দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। বুড়োর মুখ হাসি হাসি। কেমন আছেন বুড়ো মিয়া? আল্লাহ যেমন রাখছে। আপনার শরীর বালা? জি ভালো। আমাকে চিনতে পারছেন না? ওই যে চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেলাম। বুড়ো হেসে ফেলল। মিসির আলি বললেন, জরুরি কাজে ঢাকায় চলে গিয়েছিলাম, কাল এসেছি, আপনার টাকা নিয়ে এসেছি। চা কি হয়েছে? বুড়ো চায়ের কাপে লিকার ঢালতে লাগলো। মিসির আলি বললেন, আপনি নিশ্চয়ই মনে মনে আমাকে খুব গালাগালি করেছেন। জি না মিয়া সাব, অত অল্প কারণে কি আর গাইল দেওয়ান যায়? আমি জানতাম আপনি আইবেন। কি করে জানতেন? বোঝা যায়। এই কথাটি ঠিক, অনেক কিছুই বোঝা যায়। রহস্যময় উপায়ে বোঝা যায়। চায়ের কাপে চুমুক দিয়ে মিসির আলির মনে হলো তিন্নির ব্যাপার তিনি খানিকটা বুঝতে পারছেন, আচ্ছাভাবে বুঝেছেন। কি ভাবেন মিয়া সাহেব? না কিছু না, উঠি। মিসির আলি চায়ের দাম মিটিয়ে রওনা হবেন। ঠিক তখন মাথা ঝিম করে উঠল। তিন্নির পরিষ্কার রিনরিনে গলা। আপনি ভালো আছেন? মিসির আলি আবার বেঞ্চিতে বসে পড়লেন। বুড়ো বলল, কি হয়েছে? শরীরটা একটু খারাপ লাগছে, আমি খানিকক্ষণ বসি। বসেন বসেন। মিসির আলি মনে মনে তিন্নির সঙ্গে কথা চালিয়ে যেতে লাগলেন। গত রাতে তুমি আসোনি কেন? ইচ্ছা করছিল না। না এসেও তো কথা বলতে পারতে, তাও বলনি। ইচ্ছা করছিল না। এখন ইচ্ছে করছে? হ্যাঁ করছে। কথা বলতে ইচ্ছে করছে। বলো, কথা বলো, আমি শুনছি। আমি এখন এখানকার গাছের কথা বুঝতে পারি। বাহ, চমৎকার তো। তাই রোজ সন্ধ্যাবেলায় বাগানে যাই, ওদের কথা শুনি। দিনের বেলা শুনতে পাও না? না, দিনের বেলায় ওরা কোনো কথা বলে না, চুপ করে থাকে। ওরা কথা বলে শুধু সন্ধ্যার দিকে। রাতে আবার চুপ করে যায়। ওরা তো আর মানুষের মতো না যে সারাদিন বকবক করবে। তা তো ঠিকই। ওরা কি কথা বলে তোমার সঙ্গে? আমার সঙ্গে তো কোনো কথা বলে না। ওরা কথা বলে নিজেদের মধ্যে, আমি শুনি। কি নিয়ে কথা বলে? অদ্ভুত জিনিস নিয়ে কথা বলে। বেশিরভাগই আমি বুঝতে পারি না। তবু বলো, আমার শুনতে ইচ্ছে করছে। জীবন কি, জীবনের মানে কি, এইসব নিয়ে তারা কথা বলে। নিজেদের মধ্যে কথা বলে। তাই নাকি? হ্যাঁ, আর কথা বলে মানুষদের নিয়ে, পশু-পাখিদের নিয়ে। এরা পৃথিবীর মানুষদের কথা জানে। এরা কি বলে, কি করে এইসব জানে। মানুষদের নিয়ে ভাবে। বাহ, চমৎকার তো। একটা গাছ যখন মারা যায় তখন সারা জীবনে যা জানলো তা অন্য গাছদের জানিয়ে যায়। মানুষদের যখন কষ্ট হয় তখন তাদের কষ্ট হয়। মানুষদের যখন আনন্দ হয় তখন তাদেরও আনন্দ হয়। মানুষ যখন একটা গাছকে কেটে ফেলে বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, তখন তারা মানুষদের উপর রাগ করে না? না, তারা রাগ করতে পারে না। তারা তো মানুষদের মতো নয়। তারা শুধু ভালোবাসে। জানেন, তাদের মনে খুব কষ্ট। কেন বলো তো? কারণ খুব শিগগিরই পৃথিবীর কোনো মানুষ থাকবে না, কোনো জীব থাকবে না। পৃথিবী আস্তে, আস্তে গাছে ভরে যাবে। এজন্যই তাদের দুঃখ। মানুষ থাকবে না?
এরা নিজেদের মধ্যে যুদ্ধ করে শেষ হয়ে যাবে, অ্যাটম বোমা ফাটাবে। পৃথিবী ছাড়াও তো আরো অনেক গ্রহ আছে যেখানে একসময় মানুষ ছিল, এখন নেই। এখন শুধু গাছ। গাছদের জন্যে এটা তো ভালোই, তাই নয় কি তিন্নি? শুধু ওরা থাকবে আর কেউ থাকবে না। তিন্নি দীর্ঘ সময় চুপ করে রইল, তারপর মৃদু স্বরে বলল, না, ভালো না। ওরা সবাইকে নিয়ে বাঁচতে চায়। সারা জীবনে ওরা যত জ্ঞান লাভ করেছে এগুলো মানুষকে বলতে চায়, কিন্তু বলার আগেই মানুষ শেষ হয়ে যায়। ওরা বলতে পারে না, এই জন্যই ওদের খুব কষ্ট। মানুষকে ওরা ওদের কথা বলতে পারছে না কেন? বলতে পারছে না কারণ মানুষ তো এখনো খুব উন্নত হয়নি। ওদের অনেক উন্নত হতে হবে, কিন্তু তা হবার আগেই তো ওরা শেষ হয়ে যায়। এসব কথা কি তোমার আশেপাশের গাছদের কাছ থেকে জানলে? না, অন্য গাছ আমাকে বলেছে। আমি যখন ঘুমিয়ে থাকি তখন ওরা বলে। তুমি যে সব গাছের ছবি আঁকো, সেই সব গাছ? তিনি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। মিসির আলি উঠে দাঁড়ালেন। বুড়ো চাওয়ালা বলল, শরীরটা কি এখন ঠিক হইছে? হ্যাঁ, ঠিক আছে। যাই বুড়ো মিয়া। কাইল আবার আইসান। না, কাল আসতে পারবো না। কাল আমি ঢাকা চলে যাব। আবার যখন আসবো তখন কথা হবে। বরকত সাহেবের সঙ্গে দেখা হলো চায়ের টেবিলে। তার মুখ অস্বাভাবিক গম্ভীর। ভালো মতো চোখ তুলে তাকাচ্ছেন না। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে মিসির আলির উপর বেশ বিরক্ত। মিসির আলি এই বিরক্তির কারণ ঠিক ধরতে পারলেন না। মিসির আলি বললেন, আপনার শরীর কেমন? আমার শরীর ভালোই। আমার শরীর খারাপ হওয়ার তো কোনো কারণ ঘটেনি। আপনি ঢাকায় এতদিন কি করলেন? তেমন কিছু করতে পারিনি, খোঁজ খবর করছি। খোঁজ খবর তো যথেষ্টই করা হলো, আর কত? আপনি মনে হয় আশা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, ছেড়ে দিয়েছি। এই সমস্যার কোনো সমাধান নেই। আপনি অনেক কষ্ট করেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পারিশ্রমিক হিসেবে আমি একটি চেক আপনার জন্য তৈরি করে রেখেছি। নিজাম আপনাকে দেবে। আমি চাই না এই ব্যাপারটি নিয়ে আপনি আর মাথা ঘামান। মিসির আলি অবাক হয়ে বললেন, আমি কিছু বুঝতে পারছি না। ভাগ্যকে স্বীকার করে নেবার চেষ্টা করছি। যা ঘটেছে এটা আমার ভাগ্য। ভাগ্যটা কি জানতে পারি? না, জানতে পারেন না। আমি ওইসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না। সমস্ত ব্যাপারটা থেকে আমি হাত ধুয়ে ফেলতে চাই। মিসির আলি ঠান্ডা গলায় বললেন, গোড়া থেকেই আপনি অনেক কিছু আমার কাছ থেকে গোপন করেছেন, যেটা উচিত হয়নি। বরকত সাহেব ঠান্ডা গলায় বললেন, আমি ধারণা করেছিলাম আপনি নিজেই তা ধরতে পারবেন। এখন দেখছি আমার ধারণা ঠিক নয়। আপনি কিছুই ধরতে পারেননি। একেবারেই যে ধরতে পারিনি তা নয়। আমার ধারণা আপনার স্ত্রী আপনাকে বলে গিয়েছিলেন তিন্নি মেয়েটি বড় হলে কেমন হবে, অর্থাৎ আজকের এই সমস্যার ব্যাপারটি সম্পর্কে আপনার স্ত্রী ভবিষ্যৎবাণী করেছিলেন। এই জাতীয় ধারণা হবার পেছনে আপনার যুক্তি কি? যুক্তি অবশ্যই আছে, এবং বেশ কঠিন যুক্তি। বলুন, শুনি আপনার কঠিন যুক্তি। মিসির আলি সিগারেট ধরালেন। বরকত সাহেবের চোখের দিকে তাকালেন তীক্ষ্ণ দৃষ্টিতে এবং শান্ত স্বরে বললেন, আমি প্রথমেই লক্ষ্য করলাম আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলো কি আপনি আপনার মেয়ের অস্বাভাবিকতাগুলো মোটামুটি সহজভাবেই গ্রহণ করেছেন, তেমন বিচলিত হননি। আমাকে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে জানাননি। এ থেকে মনে হয়েছে আপনার মেয়ের এইসব অস্বাভাবিকতা সম্পর্কে আপনি মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি কোত্থেকে আসতে পারে? আমার মনে হয়েছে কেউ নিশ্চয়ই আগে আপনাকে বলেছে। কে বলতে পারে? আমার মনে হয়েছে আপনার স্ত্রীর কথা। কারণ আপনার স্ত্রী হচ্ছেন। বরকত সাহেব মিসির আলির কথা শেষ করতে দিলেন না। উঠে দাঁড়ালেন এবং কঠিন স্বরে বললেন, আমার প্রচণ্ড মাথা ধরেছে। আপনি এখন যান। পরে কথা বলবো। মিসির আলি নিঃশব্দে উঠে এলেন। চলে গেলেন বাগানে। বড়ই গাছটি খুঁজে বড়ই গাছটি খুঁজে বের করবেন। তিনি বড়ই গাছের একটা গর্তে দাঁড়িয়ে থাকে। এই গর্তটিও পরীক্ষা করে দেখবেন। কিন্তু সেই সুযোগ হলো না। ভয়াবহ একটি ব্যাপার ঘটল। প্রকাণ্ড একটা ময়াল সাপ হঠাৎ যেন আকাশ ফেরে নেমে এলো। মিসির আলি চমকে উঠলেন। তার চোখ থেকে চশমা খুলে পড়ল। আর ঠিক তখন মনে হলো এই দৃশ্যটি সত্যি নয়। ময়মনসিংহ শহরের একটি বাড়িতে এত বড় একটি ময়াল এসে উপস্থিত হতে পারে না। তাছাড়া কোনো সাপ পেটে ভর দিয়ে নিজের মাথাটা এত উঁচুতে তুলতে পারে না। এই দৃশ্যটি নিশ্চয়ই তিন্নির তৈরি করা। মেয়েটির ছবি দেখাচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করলেন। তার ঠিক তখন তিন্নির হাসি শোনা গেল।
আর ঠিক তখন তিন্নির হাসি শোনা গেল। মেয়েটি তার ঘরে বসেই হাসছে, তিনি শুনতে পাচ্ছেন। তিন্নির হাসি থামলো, সে রিনরিনে গলায় বলল, খুব ভয় পেয়েছেন? তা পেয়েছি, কিন্তু যতটা ভয় পাবেন ভেবেছিলাম ততটা পাননি। আপনি বুঝে ফেলেছেন যে এটা মিথ্যা সাপ। হ্যাঁ, তাও ঠিক। আপনার তো বুদ্ধি কেন বলুন তো? জানি না। সব মানুষের যদি আপনার মতো বুদ্ধি হতো তাহলে খুব ভালো হতো, তাই না? মিসির আলি হেসে ফেললেন। হাসি থামিয়ে শান্ত গলায় বললেন, তুমি আমাকে ভয় দেখালে কেন? আপনি বলুন কেন? আপনার এত বুদ্ধি আর এই সহজ জিনিসটা বলতে পারবেন না? আন্দাজ করতে পারছি তুমি চাও না আমি ওই গর্তটি দেখি যেখানে তুমি রোজ দাঁড়াও, তাই না? হ্যাঁ, তাই। দেখো তিন্নি, আমি তোমার ব্যাপারটা বুঝতে চাই, কিন্তু তুমি আমাকে বুঝতে দিচ্ছ না। তুমি আমাকে সাহায্য না করলে আমি তোমাকে সাহায্য করতে পারছি না, আমার এত ক্ষমতা নেই। তিনি শান্ত গলায় বলল, কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারবে না। যারা পারত তারা করবে না। কারা পারত? তিনি জবাব দিল না। মিসির আলির মনে হলো মেয়েটি কাঁদছে। মিসির আলি ঘুমিয়ে পড়েছিলেন। দরজায় খুটখুট শব্দ শুনে জেগে উঠলেন। অনেক রাত। ঘড়ির ছোট কাঁটা একের ঘর পার হয়ে এসেছে। মৃদু স্বরে বললেন, কে? কোনো জবাব এলো না, কিন্তু দরজার কড়া নড়ল। মিসির আলি অবাক হয়ে দরজা খুললেন। অন্ধকারে বরকত সাহেব দাঁড়িয়ে আছেন। সরি, আপনার ঘুম ভাঙালাম বোধ হয়। কোনো অসুবিধা নেই, আপনি আসুন। বরকত সাহেব ইতস্তত করে বললেন, ঘুম আসছিল না, ভাবলাম আপনার সঙ্গে খানিকক্ষণ গল্প করি। খুব ভালো করেছেন, বসুন। বরকত সাহেব বসলেন। তাকে দেখে মনে হচ্ছে তিনি খুব অস্বস্তি বোধ করছেন। বসে আছেন মাথা নিচু করে। একজন অহংকারী লোক এভাবে কখনো বসে না। মিসির আলি বললেন, আমার মনে হয় আপনি আপনার স্ত্রীর কথা কিছু বলতে চান, বলুন, আমি শুনছি। বরকত সাহেব চুপ করে রইলেন। তার মাথা আরও একটু ঝুঁকে পড়ল। মিসির আলি বললেন, আমি বরং বাতি নিভিয়ে দিই, তাতে কথা বলতে আপনার সুবিধা হবে। আলোতে আমরা অনেক কথা বলতে পারি না, অন্ধকারে বলতে পারি। বাতি নেভাবার পর ঘর কেমন অন্যরকম হয়ে গেল। গা ছমছম করতে লাগলো, যেন এই ঘরটি এতদিনের চেনা কোনো ঘর নয়, অন্য কোনো রহস্যময় অচেনা ঘর। বরকত সাহেব সিগারেট ধরিয়ে মৃদু স্বরে বলতে লাগলেন, আমার স্ত্রী খুবই সহজ এবং সাধারণ একজন মহিলা। বলার মতো তেমন কোনো বিশেষত্ব তার নেই, কোনো রকম অস্বাভাবিকতাও তার চরিত্রে ছিল না। তবে আমার শাশুড়ি একজন অস্বাভাবিক মহিলা ছিলেন। বিয়ের আগে তা জানতে পারিনি, জেনেছি বিয়ের অনেক পরে। আমার স্ত্রীর জন্মের পরপর আমার শাশুড়ি মারা যান। আমার শাশুড়ি সম্পর্কে এখন আপনাকে যা বলছি সবই শোনা কথা। আমার স্ত্রীর জন্মের ঠিক আগে আগে আমার শাশুড়ি অদ্ভুত আচার আচরণ করতে থাকেন। তার ভেতর উল্লেখযোগ্য হচ্ছে খাওয়া দাওয়ার বন্ধ করে রোদে বসে থাকা। এখন তিন্নি যা করে অনেকটা তাই। আমার শাশুড়ির লোকজনদের বলতে শুরু করেন, তার পেটে মানুষের বাচ্চা নয়, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। সবাই বুঝলো একটা মাথা খারাপের লক্ষণ। গ্রাম্য চিকিৎসা হতে থাকলো, কোনো লাভ হলো না। তিনি বলতে থাকলেন, তার পেটে বড় হচ্ছে একটা গাছ। যাই হোক, যথাসময়ে আমার স্ত্রীর জন্ম হলো, ফুটফুটে একটি মেয়ে। আমার শাশুড়ি মেয়েকে কোলে নিলেন, কিন্তু বললেন, তোমরা বুঝতে পারছো না, এ আসলে মানুষ নয়, একটা গাছ। এর কিছুদিন পর আমার শাশুড়ি মারা যান। আপনাকে আগেই বলেছি আমার স্ত্রী খুব স্বাভাবিক মহিলা ছিল, কিন্তু তিনি যখন পেটে এলো তখন তার ভেতরেও অস্বাভাবিকতা দেখা দিল। এক রাতে সে আমাকে ঘুম থেকে ডেকে তুলে বলল, তার পেটে যে বড় হচ্ছে সে মানুষ নয়, সে একটা গাছ। আমি এমন ভাব দেখালাম যে এই খবরে মোটেও অবাক হইনি। আমি বললাম, তাই কি? সে বলল, হ্যাঁ। কি করে বুঝলে? অনেক দূরের কিছু গাছ আমাকে স্বপ্নে বলেছে। তারা বলেছে তোমার গর্ভে যে জন্মেছে তাকে খুব যত্নে বড় করবে, কারণ তাকে আমাদের খুব দরকার। স্বপ্নে তো মানুষ অনেক কিছুই দেখে, স্বপ্নটা কখনো সত্যি মনে করতে নেই। স্বপ্নটাকে কখনো সত্যি মনে করতে নেই। এটা সত্যি, এটা স্বপ্ন নয়। ঠিক আছে, সত্যি হলে সত্যি, এখন ঘুমাও।
তিন্নি জন্মের কিছুদিন পর আমার স্ত্রী মারা গেল। তার মৃত্যুর 2 দিন আগে তিন্নিকে কোলে নিয়ে আমি তার কাছে গেলাম। হাসি মুখে বললাম, কি সুন্দর একটি মেয়ে, তুমি বলছো গাছ। আমার স্ত্রী ক্লান্ত ভঙ্গিতে হাসলো, শান্ত স্বরে বলল, তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন বুঝবে। আমি হাসতে হাসতে বললাম, একদিন সকালবেলা দেখব তিন্নি চারিদিকে ডালপালা গজিয়েছে, নতুন পাতা ছেড়েছে। আমার স্ত্রী তার জবাব দিল না, কঠিন চোখে তাকিয়ে রইল, যেন আমার কথা সে অসম্ভব রেগে গেছে। বরকত সাহেব থামলেন। ঘর অন্ধকার, কিন্তু মিসির আলি পরিষ্কার বুঝতে পারছেন ভদ্রলোকের চোখ দিয়ে পানি পড়ছে। আপনি আমার স্ত্রী সম্পর্কে জানতে চাচ্ছিলেন, আমি যা জানি আপনাকে বললাম, এখন আপনি আমাকে বলুন কি হচ্ছে। মিসির আলি কি বলবেন ভেবে পেলেন না। বরকত সাহেব ধরা গলায় বললেন, কিছুদিন থেকে তিন্নি বাগানে একটি গর্তে চুপচাপ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, ফিরে আসে অনেক রাতে। আমার প্রায়ই মনে হয় একদিন সে হয়তো আর ফিরবে না, সেখানেই থেকে যাবে এবং দেখব। বরকত সাহেব কথা শেষ করলেন না, তার গলা বন্ধ হয়ে এলো। মিসির আলি বললেন, নিন 1 গ্লাস পানি খান। বরকত সাহেব তৃষ্ণার্তের মতো পানির গ্লাস শেষ করলেন। মিসির আলি সাহেব। জি বলুন। তিনি এখন আমাকে বলছে বাড়ি ছেড়ে যেতে। সে একা থাকবে এখানে, কাজের লোক থাকবে না, দারোয়ান মালিক কেউ থাকবে না, থাকবে শুধু সে একা। এবং আপনি জানেন মেয়েটি যা চায় তাই আমাকে করতে হবে, ওর অসম্ভব ক্ষমতা। আপনি তার পরিচয় ইতোমধ্যেই হয়তো পেয়েছেন। হ্যাঁ, তা পেয়েছি। কি হচ্ছে আপনি আমাকে বলুন, এবং আমি কি করব সেটা আমাকে বলুন। আমার শরীরও বেশি ভালো না, ব্লাড প্রেশার আছে, ইদানিং সুগারের প্রবলেম দেখা দিয়েছে, রাতের পর রাত ঘুমোতে পারি না। মিসির আলি দৃঢ় গলায় বললেন, হাল ছেড়ে দেবার মতো এখনো কিছু হয়নি। হালই তো নেই, হাল ধরবেন কিভাবে? বরকত সাহেব উঠে পড়লেন। বাকি রাতটা মিসির আলি জেগেই কাটালেন। অন্ধকার ঘরে শুয়ে শুয়ে সমস্ত ব্যাপারটা গোছাতে চেষ্টা করলেন। জিগ স পাজল, একটির সঙ্গে অন্যটি কিছুতেই মেলে না। তবে কি কিছু একটা দাঁড় করানো যায় না? একটা পর্যায়ে জীবনকে প্রকৃতি দুভাগে ভাগ করলেন, প্রাণী এবং উদ্ভিদ। প্রাণীরা ঘুরে বেড়াতে পারে, উদ্ভিদ পারে না। পরবর্তী সময়ে প্রাণের বিকাশ হলো, ক্রমে ক্রমে জন্ম হলো অসাধারণ মেধাসম্পন্ন প্রাণীর মানুষ। এই বিকাশ শুধু প্রাণীর ক্ষেত্রে হবে কেন, কেন উদ্ভিদের বেলাও হবে না? ধরা যাক উদ্ভিদের বেলাও বিকাশ হলো। একসময় জন্ম হলো এমন এক শ্রেণীর উদ্ভিদ সাধারণ, যাদের মেধা এই পৃথিবীতে হয়তো হলো না, হলো অন্য কোনো গ্রহে। একটি উন্নত প্রাণী খুঁজে বেড়াবে অন্য উন্নত জীবনকে, কারণ তারা চাইবে তাদের আহরিত জ্ঞান অন্যকে জানাতে। তখন তারা কি চেষ্টা করবে না ভিন জাতীয় প্রাণের সঙ্গে যোগাযোগের? সেই যোগাযোগের মাধ্যম হিসাবে এমন একটি প্রাণ তার দরকার, যে একই সঙ্গে মানুষ এবং উদ্ভিদ এ জাতীয় একটি প্রাণ সে তৈরি করতে চেষ্টা করবে। তার জন্য তাকে ডিএনএ অণুর পরিবর্তন ঘটাতে হবে। প্রথম পরীক্ষাতেই সে তা পারবে না, পরীক্ষাটি তাকে করতে হবে বারবার। তিন্নি কি এরকম একজন কেউ, মহাজ্ঞানী উদ্ভিদ গোষ্ঠীর পরীক্ষার একটি বস্তু? মানুষ যদি উদ্ভিদ নিয়ে, ইঁদুর নিয়ে ল্যাবরেটরিতে নানান ধরনের পরীক্ষা করতে পারে, ওরা কেন পারবে না? কিন্তু তারা পরীক্ষাটা করছে কিভাবে? একজন মানুষ ল্যাবরেটরিতে ইঁদুরের গায়ে একটি সিরিঞ্জে করে রিয়েজেন্ট ঢুকিয়ে দিতে পারে, কিন্তু উদ্ভিদ কি তা পারবে? হয়তো পারবে। মাইক্রোওয়েভ রশ্মি দিয়ে আমরা দূর থেকে যন্ত্র চালু করতে পারি, ওদের হাতেও হয়তো তেমন ব্যবস্থা আছে। মিসির আলি বিছানা ছেড়ে বারান্দায় এসে বসলেন। আকাশে চাঁদ উঠেছে, বাগানটিকে ভারী অদ্ভুত লাগছে, এত সুন্দর যে মন খারাপ হয়ে যায়। আজ ঘুমোবেন না, তাই না? মিসির আলি চমকে উঠলেন। তিন্নির গলা, তুমিও তো দেখছি জেগে আছো। হ্যাঁ, আমি জেগেই থাকি। মিসির আলি কথাবার্তা চালাতে লাগলেন। এ জাতীয় কথাবার্তায় তিনি এখন অভ্যস্ত। আগের মতো অস্বস্তি বোধ হয় না, বরঞ্চ মনে হয় এই তো স্বাভাবিক। বরঞ্চ কথা বলার এই পদ্ধতি অনেক সুন্দর। মুখোমুখি এসে বসার দরকার নেই, দুজন দু জায়গায় থেকে কথা বলে চমৎকার সময় কাটান। তিন্নি, আমি যে এতক্ষণ তোমার বাবার সঙ্গে কথা বললাম সেটা কি তুমি জানো?
হ্যাঁ জানি, সব কথা শুনেছি। আমি তোমাকে নিয়ে যা ভেবেছি তাও নিশ্চয়ই জানো। হ্যাঁ তাও জানি, সব জানি। আমি কি ঠিক পথে এগুচ্ছি? অর্থাৎ আমার থিওরি কি ঠিক আছে? কিছু কিছু ঠিক, বেশিরভাগই ঠিক না। কোন জিনিসগুলো ঠিক না সেটা কি আমাকে বলবে? না বলবো না। কেন বলবে না? তিনি জবাব দিল না। মিসির আলি বললেন, তুমি কি চাও না আমি তোমাকে সাহায্য করি? না চাই না। একসময় কিন্তু চেয়েছিলে, তখন খুব ভয় লাগতো, এখন লাগে না। মিসির আলি খানিকক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, তুমি বুঝতে পারছো তোমার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে, তুমি বদলে যাচ্ছ। শেষ পর্যন্ত কি হবে তুমি জানো না। জানি। তুমি কি আমাকে তা বলবে? না। আচ্ছা, এইটুকু বলো, তুমি কি একমাত্র মানুষ যার উপর এই পরীক্ষাটি হচ্ছে, না তুমি ছাড়াও আরও অনেককে নিয়ে এরকম হয়েছে বা হচ্ছে? অনেককে নিয়েই হয়েছে এবং হচ্ছে। এবং এবং বলো, আমি শুনছি। এমন একদিন আসবে পৃথিবীর সব মানুষ এরকম হয়ে যাবে। তার মানে? তখন কত ভালো হবে তাই না? মানুষের কোনো খাবারের কষ্ট থাকবে না। মানুষ কত উন্নত প্রাণী, কিন্তু সে তার সবটা সময় নষ্ট করে খাবারের চিন্তায়। এই সময়টা সে নষ্ট করবে না, কত জিনিস সে জানবে, আরও কত ক্ষমতা হবে তার। কি হবে এত কিছু জেনে? তিন্নি খিলখিল করে হেসে উঠল। মিসির আলি বললেন, হাসছো কেন? হাসি আসছে তাই হাসছি। মানুষ তো এখনো কিছুই জানে না, আর আপনি বলছেন কি হবে এত জেনে? তুমি বুঝি অনেক কিছু জেনে ফেলেছ? হ্যাঁ। কি কি জানলে বলো? তা বলবো না, আপনি এখন ঘুমোতে যান। আমার ঘুম পাচ্ছে না, আমি আরও কিছুক্ষণ কথা বলবো তোমার সঙ্গে। না, আপনি আর কথা বলবেন না। আপনি এখন ঘুমোবেন এবং সকালে উঠে ঢাকা চলে যাবেন, আর কখনো আসবেন না। আসবো না মানে? ইচ্ছা করলেও আসতে পারবেন না। আমার কথা কিছুই আপনার মনে থাকবে না। কি বলছো তুমি? আপনাকে আমার দরকার নেই। তিনি হাসতে লাগলো। মিসির আলি সারা রাত বারান্দায় বসে রইলেন। অস্পষ্টভাবে তার মনে হতে লাগলো মেয়েটি যা বলছে তাই হবে। মানুষ যখন কোনো জটিল এক্সপেরিমেন্ট করে, তার সাবধানতার সীমা থাকে না। সে তীক্ষ্ণ দৃষ্টি রাখে যেন তার এক্সপেরিমেন্ট নষ্ট না হয়। কেউ এসে যেন তা ভণ্ডুল না করে দেয়। যারা এই ছোট্ট মেয়েটিকে নিয়ে ভয়াবহ এক্সপেরিমেন্ট করছে, তারাও তাই করবে। কে রক্ষা করবে মেয়েটিকে? ভোর রাতের দিকে মিসির আলির শরীর খারাপ লাগতে লাগলো। তার কেবলই মনে হলো ঢাকায় কি যেন একটা কাজ ফেলে এসেছেন, খুব জরুরি কাজ, এক্ষুনি ফিরে যাওয়া দরকার। কিন্তু কাজটি কি তা মনে পড়ছে না। তিনি সকাল 8টায় ঢাকা রওনা হয়ে গেলেন। বরকত সাহেব বা তিন্নি কারো কাছ থেকে বিদায় পর্যন্ত নিলেন না। তিন্নির ব্যাপারটা নিয়ে বড় বড় খাতায় গাদা গাদা নোট করেছিলেন, সব ফেলে গেলেন, কিছু সঙ্গে নিলেন না। ঢাকায় পৌঁছার আগে প্রচণ্ড জ্বরে জ্ঞান হারালেন। ট্রেনের একজন সহযাত্রী দয়াপরবশ হয়ে তাকে পৌঁছে দিলেন ঢাকা মেডিকেলে। তিনি প্রায় 2 মাস অসুখে ভুগলেন। সময়টা কাটল একটা ঘোরের মধ্যে। পুরোপুরি সুস্থ হতে তার আরও 2 মাস লাগলো, কিন্তু পুরোপুরি বোধহয় সুস্থ হলেনও না। কিছু কিছু জিনিস তিনি মনে করতে পারলেন না। যেমন একদিন অমিতা তাকে দেখতে এসে বলল, শুধু শুধু আজে বাজে কাজে ছুটোছুটি করো, তারপরে একটা অসুখ বাঁধাও। সে এবার হঠাৎ কুমিল্লা এসে উপস্থিত। যেভাবে হঠাৎ আসা সেভাবে হঠাৎ বিদায়। আমি তো ভেবেই পাই না। মিসির আলি অবাক হয়ে বললেন, কুমিল্লা? কুমিল্লা কেন যাব? সে কি তোমার মনে নেই? না তো। তুমি মামা একটা বিয়ে টিয়ে করে সংসারী হও। নিউ মার্কেটের বইয়ের দোকানে একবার এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তিনি রাগী গলায় বললেন, যাক, আপনার দেখা পাওয়া গেল। বইগুলো তো ফেরত দিলেন না কেন? মিসির আলি অবাক হয়ে বললেন, কি বই? কি বই মানে? বোটানির 2টি বই নিয়ে গেলেন না আমার কাছ থেকে? তাই নাকি? আবার বলছেন তাই নাকি? আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি ডক্টর জাবেদ। না, আমি তো ঠিক। মিসির আলি খুবই বিব্রত বোধ করলেন, কিন্তু কিছুই করার নেই। প্রায় 1 বছর পর মিসির আলি ময়মনসিংহের এক অ্যাডভোকেটের কাছ থেকে এক চিঠি পেলেন। চিঠির বিষয়বস্তু হচ্ছে, বরকতুল্লাহ নামের এক ব্যবসায়ী ময়মনসিংহ শহরের বাড়ি মিসির আলিকে দান করেছেন। বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কিছু টাকাও ব্যাংকে জমা আছে।
টাকার অঙ্কটি অবশ্য উল্লেখ করা হয়নি। মিসির আলি ভেবেই পেলেন না অপরিচিত এক ভদ্রলোক শুধু শুধু তাকে বাড়ি দেবেন কেন। সে বাড়ি দেখেও তার বিস্ময়ের সীমা রইল না। বিশাল বাড়ি। অ্যাডভোকেট ভদ্রলোক গম্ভীর মুখে বললেন, বাড়ি অনেকদিন তালাবন্ধ আছে। বাগানের অবস্থা দেখেন না, জঙ্গল হয়ে আছে। মিসির আলি বললেন, আমাকে বাড়িটা কেন দেওয়া হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। অ্যাডভোকেট ভদ্রলোক বিরক্ত মুখভঙ্গি করলেন, মোটা গলায় বললেন, দিচ্ছে যখন নিন, ইচ্ছা করলে বিক্রি করে দিতে পারবেন, ভালো দাম পাবেন। আমার কাছে কাস্টমার আছে, ক্যাশ টাকা দিবে। মিসির আলি বাড়ি বিক্রি করার ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখালেন না। ক্লান্ত গলায় বললেন, আগে দেখি বাড়িটা আমাকে কেন দেয়া হলো। আজকালকার দিনে কেউ তো আর শুধু শুধু এরকম দান খয়রাত করে না। দানপত্রে কি কিছুই লেখা নেই? তেমন কিছু না, শুধু বাগানের প্রতিটি গাছের যথাসম্ভব যত্ন নেবার জন্য অনুরোধ করা হয়েছে। উইলের কপি তো পাঠিয়েছি আমি আপনাকে। মিসির আলি বাড়ি তালাবন্ধ করে ঢাকা ফিরে এলেন। বরকতউল্লাহ লোকটি সম্পর্কে বেশ কিছু তথ্য জোগাড় করলেন। জানতে পারলেন যে এর একটি অসুস্থ মেয়ে ছিল। মেয়েটির মাথা ঠিক ছিল না। মেয়েটি মারা যাবার পর ওই বাড়ির কম্পাউন্ডের ভেতরেই তার কবর হয়। ভদ্রলোক নিজেও অল্পদিন পর মারা যান, কিন্তু এর সঙ্গে তার কী সম্পর্ক? মিসির আলি বড়ই অবাক হলেন। জগতে রহস্যময় ব্যাপার এখনও তাহলে ঘটে। 5 বছর পরের কথা। মিসির আলি তার স্ত্রীকে নিয়ে ময়মনসিংহে বেড়াতে এসেছেন। তার স্ত্রীর নাম নীলু। হাসি খুশি ধরনের একটি মেয়ে। খুব সহজেই অবাক হয়, অল্পতেই মন খারাপ করে, আবার সামান্য কারণে মন ভালো হয়ে যায়। ময়মনসিংহে আসার নীলুর কোনো ইচ্ছা ছিল না। আসতে হয়েছে মিসির আলির আগ্রহে। তিনি বারবার বলেছেন, তোমাকে মজার একটা জিনিস দেখাবো। অনেক চেষ্টা করেও সেই মজার জিনিসটা সম্পর্কে নীলু কিছু জানতে পারেনি। মিসির আলি লোকটি কথা খুব কম বলেন। তিনি প্রশ্নের উত্তরে শুধু হেসে বলেছেন, গেলেই দেখবে, খুব অবাক হবে। নীলু সত্যি অবাক হলো। চোখ কপালে তুলে বলল, এই বাড়িটা তোমার? বলো কি, কে তোমাকে এই বাড়ি দিয়েছে? দিতে হবে কেন? আমি বুঝি কিনতে পারি না? না, পারো না, তোমার এত টাকা নেই। বরকত সাহেব বলে এক ভদ্রলোক দিয়েছেন। কেন দিয়েছেন? ওইটা একটা রহস্য ভেদ করার চেষ্টা করছি। যখন করব তখন জানবে। গভীর আগ্রহে নীলু বিশাল বাড়িটি ঘুরে ঘুরে দেখল। বহুদিন এখানে কেউ ঢোকেনি। ভ্যাপসা পুরনো গন্ধ, দেয়ালে ঘন ঝুল, আসবাবপত্রের ধুলোর আস্তরণ। বাগানে ঘাস হয়েছে হাঁটু উঁচু। পেছন দিকটায় কচু গাছের জঙ্গল। মিসির আলি বললেন, এ তো দেখছি ভয়াবহ অবস্থা। নীলু বলল, যত ভয়াবহই হোক, আমার খুব ভালো লাগছে। বেশ কিছুদিন আমি বাড়িতে থাকবো। কি বলো? কি যে বলো, এ বাড়ি এখন মানুষ বাসের অযোগ্য। মাস 2 লাগবে বাসের যোগ্য করতে। তুমি দেখো না কি করি। কোমর বেঁধে ঘর গোছাতে লাগলো নীলু। তার প্রবল উৎসাহ দেখে মিসির আলির কিছু বলতে মায়া লাগলো। যেন এই মেয়েটি দীর্ঘদিন পর নিজের ঘর সংসার পেয়েছে। আনন্দে উৎসাহে ঝলমল করছে। একদিনের ভেতর মালি লাগিয়ে বাগান পরিষ্কার করলো। বাজার থেকে চাল ডাল কিনে রান্নার ব্যবস্থা করলো। রাতে খাবার সময় চোখ বড় বড় করে বলল, জানো, এবারে ছাদ থেকে পাহাড় দেখা যায়। নীল পাহাড়ের শাড়ি। কি যে অবাক হয়েছি পাহাড় দেখে। পাহাড়ের নাম হচ্ছে গারো পাহাড়। আজ অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে পাহাড় দেখলাম। মালি বাগানে কাজ করছিল, আমি পাহাড় দেখছিলাম। ভালো করেছ। ও ভালো কথা, বাগানে খুব অদ্ভুত ধরনের একটা গাছ আছে। ভোরবেলা তোমাকে দেখাবো। কোনো অর্কিড হবে, হলুদ রঙের লতানো গাছ। মেয়েদের চুলে যেরকম বেনি থাকে সেরকম বেনি করা। নীল নীল ফুল ফুটেছে। মিসির আলি তেমন কোনো উৎসাহ দেখালেন না। নীলু বলল, আচ্ছা, এ বাড়িতে থেকে গেলে কেমন হয়? কি যে বলো, ঢাকায় কাজকর্ম ছেড়ে এখানে থাকবো? আমি থাকি, তুমি সপ্তাহে সপ্তাহে আসবে। পাগল হয়েছো নাকি? একা একা তুমি এখানে থাকবে? আমার কোনো অসুবিধা হবে না। আমার এই বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছে না। প্রথম প্রথম এরকম মনে হচ্ছে, কদিন পর আর ভালো লাগবে না। আমার কখনো এই বাড়ি খারাপ লাগবে না। যদি 1000 বছর থাকি তবুও লাগবে না। আচ্ছা, দেখা যাবে। দেখো তুমি। আসলেই তাই হলো। মিসির আলি লক্ষ্য করলেন এ বাড়ি যেন প্রবল মায়ায় বেঁধে ফেলেছে নীলুকে। ছুটি ছাটা হলেই সে ময়মনসিংহে আসবার জন্য অস্থির হয়। একবার এলে আর কিছুতেই ফিরে আসতে চায় না। রীতিমতো কান্নাকাটি করে। বিরক্ত হয়ে মাঝে মাঝে তাকে একা রেখেও চলে এসেছেন। ভেবেছেন কদিন একা থাকলে আর থাকতে চাইবে না, কিন্তু তা হয়নি।
এই বিচিত্র বাড়িটির প্রতি নীলুর আকর্ষণ বাড়তেই থাকলো। শেষটা এরকম হলো যে বছরের প্রায় অর্ধেক সময় তাদের কাটে এই বাড়িতে। তাদের প্রথম ছেলেটির জন্ম হলো এই বাড়িতে। ঠিক তখন মিসির আলি লক্ষ্য করলেন নীলু যেন পুরোপুরি স্বাভাবিক নয়। একদিন কথা বলতে বলতে হঠাৎ সে বলল, জানো, আমাদের এই ছেলেটা আসলে একটা গাছ। মিসির আলি অবাক হয়ে বললেন, এই কথা বলছো কেন? নীলু লজ্জিত স্বরে বলল, এমনি বললাম, ঠাট্টা করলাম। এ কেমন অদ্ভুত ঠাট্টা? নীলু উঠে চলে গেল। মিসির আলি দেখলেন সে ছাদে দাঁড়িয়ে দূরের গাঢ় পাহাড়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ ভেজা। সেই অজানা লতানো গাছটি আরও লতা ছেড়ে অনেক বড় হয়েছে, প্রচুর ফুল ফুটিয়েছে। দিনের বেলা সে ফুলের কোনো গন্ধ পাওয়া যায় না, কিন্তু যতই রাত বাড়ে মিষ্টি সুবাসে বাড়ি ভরে যায়। মিসির আলির অস্বস্তি বোধ হয়, কিন্তু অস্বস্তির কারণ তিনি ধরতে পারেন না। তিনি তার ছেলেকে নিয়েও খুব চিন্তা বোধ করলেন। ছেলেটি সবে হামা দিতে শিখেছে। সে ফাঁক পেলে হামা দিয়ে ছাদে উঠে যায়, চুপচাপ রোদে বসে থাকে। তাকে নামিয়ে আনতে গেলেই হাত পা ছুঁড়ে বড্ড কান্নাকাটি করে। শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজের গল্প অন্য ভুবনের শেষ পর্ব। সঙ্গে ছিলাম গল্প কথক ভাই সোলাইমান শিপন।